শুভ বিকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার প্রিয় শো টক উইথ নাহারে। সাথে আছি আমি হাসিনা আনসার নাহা, যেখানে আমরা কথা বলি সময়ের সেরা মানুষের সঙ্গে, জানি তার জীবনের গল্প, শুনি তার অভিজ্ঞতার কথা এবং খুঁজি ভবিষ্যতের পথ। প্রতি পর্বের মতোই আমাদের আজকের পর্বেও একজন অতিথি আমন্ত্রিত আছেন। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন কণ্ঠশিল্পী প্রীতি স্পর্শ। চলুন দর্শক, আমরা চলে যাই প্রীতি আপুর কাছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বরাবরের মতো ভালো আছি আপনাদের দোয়ায়। আপনাকে খুবই প্রীতি লাগছে। থ্যাংক ইউ সো মাচ। কি নিয়ে চলছে ব্যস্ত? আপাতত গান এবং উপস্থাপনা এবং মডেলিং তিনটাতেই সমানভাবে ব্যস্ততা যাচ্ছে। আচ্ছা, আর নিউজ প্রেজেন্টেশনে? নিউজ প্রেজেন্টেশনে এখন বর্তমানে আমি তো আসলে নিউজের সাথে আছি সেই 2010 সাল থেকে। সো রাইট নাও আমি কোথাও স্ক্রিনে নিউজ পড়ছি না, বাট তার থেকে অনেক বড় একটা দায়িত্ব পালন করছি। যারা এখন নিউ কামার নিউজ প্রেজেন্টার আছে তাদেরকে তৈরি করার একটা দায়িত্ব আমার উপর দেওয়া হয়েছে। আমি দুটো প্রতিষ্ঠানে প্রশিক্ষক হিসেবে কাজ করছি নিউজ প্রেজেন্টার। এটা তো আসলে অনেক বড় একটি দায়িত্ব। চেষ্টা করছি। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ সো মাচ। আপনার পথ চলা শুরু হয়েছিল কিভাবে? পথ চলাটা শুরু হয়েছিল একদম গান থেকে। যদি বলি যে মিডিয়া সেক্টরে আমার পথ চলা কি থেকে, যেহেতু অনেকগুলো ডিপার্টমেন্টে আমার কাজ, শুরুটা হয়েছিল গান থেকে। একদম ছোটবেলা, বাল্যকাল যেটাকে বলা যায়, কত তখন বছর থেকে। বয়স থেকে? আমি 5 বছর বয়স থেকে গান শিখছি মার কাছে গানের হাতে খড়ি। তারপর ঠিক চলছিল মার কাছে গান শেখা। বাট যদি বলি যে প্রফেশনাল মিউজিকের সাথে কবে থেকে সম্পৃক্ত হলাম, সেটা হচ্ছে 2003 সাল থেকে। একদম এতগুলো বছর ধরে একটু একটু করে পদচারণা চলছে, গান নিয়ে কাজ করছি, পাশাপাশি স্টেজ পারফরমেন্স চলছে, মৌলিক গানের কাজ চলছে, এই তো। তাহলে গান তো অবশ্যই শুনবো ইনশাল্লাহ। মানে সবচেয়ে প্রিয় গান কোনগুলা? আমি মূলত ব্যান্ড গানের শিল্পী। আচ্ছা, হ্যাঁ, তো ওটাই আমার পছন্দ। তবে শ্রোতাদের জন্য আসলে সব ধরনের গানই গাইতে চেষ্টা করতে হয়, যেহেতু স্টেজ পারফর্মার আমরা। সো অবশ্যই শ্রোতারা যখন যেটা আমাদের কাছে আবদার করে, আমাদের চেষ্টা করতে হয় সেটা শোনানোর। তবে আমার ব্যক্তিগত পছন্দ যদি বলেন তাহলে অবশ্যই ব্যান্ড। তাহলে দর্শক, আমরা প্রীতি স্পর্শ আপুর কাছ থেকে একটি ব্যান্ডের গান শুনবো। কিছুক্ষণ পরেই শুনবো, আগে একটু গল্প গুজব আড্ডা হয়ে যাক। আপু, আপনার জীবন চলার পথে এমন কি ঘটনা আছে যেটা মনে হয় যে না, এই ঘটনাটা আসলে না হলে ভালো হতো? এমন কি কোনো স্মৃতি আছে? এরকম অনেক ঘটনা আসলে আছে। আমরা যেই ওয়ার্ল্ডটাতে কাজ করি, মিনস মিডিয়া ওয়ার্ল্ড, এই জায়গাটাতে কাজ করতে গেলে আমার মনে হয় কম বেশি সবারই তিক্ত অভিজ্ঞতা থাকে। এরকম অনেক শিক্ষণীয় অভিজ্ঞতা থাকে যে যেটা মনে হয় যে না, এটা বোধহয় আমার না করা ভালো ছিল, বা এই সিদ্ধান্তটা থেকে হয়তো বা সরে আসা উচিত ছিল। তো এরকম আসলে অসংখ্য ঘটনা আছে যেটা পরবর্তীতে মনে হয়েছে যেটা না করলেও হতো। বাট সেগুলো আসলে এক ধরনের শিক্ষা। আমি কোনো কিছুকে নেগেটিভ ভাবে নেই না। প্রত্যেকটা জিনিস আমাকে শিখিয়েছে বলেই আজকে আমি আপনাদের সাথে আছি, আপনাদের প্রীতিস্পর্শ। সো আসলে এইভাবে স্পেসিফিক একটা ঘটনা এই মুহূর্তে বলতে গেলে বলতে হয় যে আমি আমি আসলে স্পেসিফিক ঘটনাটা বলবো না। আমি শুধু এটা বলবো যে আমি আসলে কখনো এই জায়গাটাতে এসে কখনো কোনো ধরনের স্যাক্রিফাইস করি না। স্যাক্রিফাইস, হ্যাঁ, কম্প্রোমাইজেশনের যে ব্যাপারটা, যে হয়তো বা অনেক কিছু হতে গেলে অনেক কিছু ছাড় দিতে হয়, তো সেই ছাড়ের জায়গাটা আমি আসলে কখনো দিই না। হ্যাঁ, ওই জায়গাটা কখনো কোনো স্থান নেই, একেবারেই না। হ্যাঁ, তো এটা কখনো করিনি। হ্যাঁ, একদম একদম ফ্রম দ্য বিগিনিং আমি এই ব্যাপারটাতে খুব স্ট্রিক্ট। তো এই কারণে অনেকে, যেমন অনেক গুরুজন, আসলে গুরুজন, ওনারা নিজেদেরকে বলেন গুরুজন এই সেক্টরটাতে। তো ওনারা অনেকে হয়তো আমাকে অনেক সব বলেছে, প্রীতি তুমি এই কাজটা করলে না, বা এটা তুমি ছেড়ে দিলে, এটা তোমার জন্য একটা ভুল ছিল, এটা তোমার করা উচিত হয়নি। বাট আমি কখনোই সেটাতে মনে করি না যে এটা আমার করা উচিত হয়নি, কারণ আমি সবসময় আমার নীতিতে বিশ্বাসী। সো নীতির জায়গা থেকে আমার মনে হয় যে আমি আসলে কখনো ভাইরাল হতে আগ্রহী না। একদম আমি আমার কাজ দিয়ে, যে আমি তো কোনো ভাইরাল পার্সন না, বাট তারপর তো আপনি ভালোবেসে আমাকে ডেকেছেন আমার জীবনের গল্প শোনার জন্য। তো আমি মনে করি যে ভালো কাজ দিয়ে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। কোনো ধরনের স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ, যে খুব নর্মাল কিছু ওয়ার্ড মিডিয়াতে, তোকে বিলীন করে দিয়ে কোনো কিছু পাওয়ার মধ্যে কোনো কৃতিত্ব নেই। হ্যাঁ, একেবারেই না। এবং মানসিক শান্তি, আমি চাই যে দিন শেষে আমি শান্তি মতো ঘুমাতে যাব, আমার ভেতরে কোনো অপরাধ বোধ থাকবে না, কোনো ধরনের মনে হবে না যে তার জন্য আমার প্রায়শ্চিত্ত করা উচিত। আমি ভালোবেসে যদি আমাকে দুজন মানুষ চেনে, আমি সেটাতেই অনেক হ্যাপি। আলহামদুলিল্লাহ। দারুণ,
খুবই সুন্দর আপনার অভিব্যক্তি, মনের ভাবনা। Thank you. আপনার এই জার্নিটা তো এত সহজ ছিল না, তো কি একদমই কি না। চ্যালেঞ্জ ছিল? অনেক চ্যালেঞ্জিং ছিল। এবং কেন বলবেন, যেন দর্শকরাও বোঝে যে এই চ্যালেঞ্জগুলো পেরিয়ে আপনি এসেছেন এবং তারা যেন সে বিষয়গুলোতে সচেতন হয়েছে। কোন জায়গার জার্নিটার কথা আসলে শেয়ার করব? গান আছে, উপস্থাপনা আছে, নিউজ আছে, প্রত্যেকটা জায়গায় ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ চ্যালেঞ্জ ছিল। হ্যাঁ, আমরা শর্ট করে জানতে চাচ্ছি মানে মূল বিষয়গুলো। আচ্ছা, তো উপস্থাপনা বা নিউজ প্রেজেন্টেশন এই জায়গাগুলোর জন্য প্রথম চ্যালেঞ্জ আমার কাছে সেটা মনে হয় যে আমাদের এখন শেখার আগ্রহটা খুব কম। আমাদের মাঝে শেখার আগ্রহটা খুবই কম। আমাদের খুব দ্রুত পরিচিতি পেতে হবে, এই আগ্রহটা আমাদের Right. সবচেয়ে বেশি এখন। তো ওই জায়গাটাকে আমার কাছে মনে হয়েছে যে এটা এটা খুব চ্যালেঞ্জিং। যেমন আজকে থেকে হয়তো বা এখন আমি যে অবস্থানটাতে আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে, সেটা হয়তো বা আমি যদি ওই যে ওরকম ভাবে চ্যালেঞ্জ না নিতাম যে না আমি শিখে আসবো, ওটা না নিয়ে আমি যদি এটা চিন্তা করতাম যে না আমাকে দ্রুত পরিচিতি পেতে হবে, হ্যাঁ ভাইরাল হতে হবে, তো সেটা যদি আমার কাছে মনে হয় যে ওইটা আমার অনেকের জন্য ওইটা চ্যালেঞ্জিং যে এনি হাউ আই হ্যাভ টু বি ভাইরাল। হ্যাঁ, কিন্তু আমার জন্য চ্যালেঞ্জিং ওইটা না। আমার জন্য চ্যালেঞ্জিং ছিল যে আমার যতটুকু কাজের অভিজ্ঞতা বা আমার যতটুকু শেখার ইচ্ছা, আমাকে যতটুকু আল্লাহ পাক গুণ দিয়েছে সেটাকে কাজে লাগিয়ে একটা পর্যায়ে যাওয়া, সেটা আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ছিল। কারণ আমি দেখছিলাম আমার চারপাশে মানুষ ওই যে ভাইরালের নেশা, এটাতে খুব বেশি আগ্রহী। কাজ শিখে আমি কাজে আসব, আমি নিউজ প্রেজেন্টেশন ডেস্কে বসার আগে সবকিছু জেনে আসব, উপস্থাপনা করার জন্য আমি একটা প্রস্তুতি নিয়ে আসবো, সেগুলো না করে অনেকে ধরে নেয় যে আমি একটু পরিচিত চেহারা মানে আমি ক্যামেরার সামনে বসলে আমি উপস্থাপিকা হয়ে যাচ্ছি, বা আমি একটু রিডিং পড়তে পারি তার মানে আমি নিউজ প্রেজেন্টার হয়ে যাচ্ছি। একদমই ব্যাপারটা সেরকম না। তো ওভাবেও যে যারা উঠে আসে তারা কিন্তু ঝরেও যায়। এক্স্যাক্টলি। তো ওই টাইমটাতে না আমার কাছে মনে হয়েছে যে ওইটাই আমার জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং, যে হোয়াট এভার আমি দরকার হলে আরো 2 বছর পরে পরিচিতি পাবো, কিন্তু আমি অপেক্ষা করে আমি কাজ শিখে সেই কনফিডেন্টের সাথে আমি ওই জায়গাটায় যেতে চাই। এটাই আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, যে আমি কখনো চারপাশের ওই যে স্রোতের জোয়ারে গা ভাসানো, ওটাতে কখনো আমি ভাসিয়ে দিইনি নিজেকে। সবসময় চেয়েছি যে আমি শিখে আসি। আপনার কোনো ভুল সিদ্ধান্ত থেকে আপনি কি শিক্ষাটা নিয়েছেন, যেটা আমাদের দর্শককে জানাতে চান? আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এরকম কোনো ভুল সিদ্ধান্ত আমার মনে হয় না এই জগৎটাতে আমার নেওয়া হয়েছে। এই জায়গাটাতে এটা আল্লাহর অনেক অনেক শুকরিয়া আল্লাহর কাছে, এবং আমার পারিবারিক শিক্ষা বলতে পারেন যে এখানটাতে এসে আসলে কম বেশি ভুল সবাই করে, কিন্তু আমি ফ্রম দ্য বিগিনিং এই ব্যাপারে খুব, যেহেতু আমার ফ্যামিলিও খুব স্ট্রিক্ট ছিল, আমার আব্বুর কথা ছিল তুমি যেটা ইচ্ছা করতে পারো, তুমি গান গাইতে চাও, তুমি ডান্স করতে চাও, তুমি নিউজ প্রেজেন্টার হতে চাও, উপস্থাপিকা, হোয়াটএভার তুমি করো, কিন্তু নৈতিকতার জায়গা থেকে কখনো সরে আসবে না। সো দ্যাটস ওয়াই ওই দিক থেকে বলতে গেলে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সেরকম কোনো ভুল আমি করিনি। খুবই ভালো লাগলো থ্যাংক শুনে। ইউ। দর্শক, প্রীতি স্পর্শ যে মন মানসিকতা নিয়ে আগাচ্ছেন, আমার মনে হয় এভাবে যদি একজন আর্টিস্ট চলে তাহলে কিন্তু ওই যে বলে না ঝরে পড়ে গেল বা তার কোনো খোঁজ নেই, নিখোঁজ সে, সেই বিষয়গুলো কিন্তু আসে না। আচ্ছা আপু, খুব সিরিয়াস ব্যাপার স্যাপার হয়ে যাচ্ছে, আমি একটু ফানে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ শিওর। টুইস্ট অ্যান্ড ফান আমাদের এই পর্বটা, আমি কিছু প্রশ্ন করব, আপনি সেগুলোর অ্যান্সার দিবেন। যেমন যদি আপনাকে একটা দিন ইনভিজিবল করে দেওয়া হয় তাহলে আপনি আসলে কোথায় যাবেন আর কি করবেন? ইনভিজিবল করে দিলে? হ্যাঁ। আচ্ছা, ইনভিজিবল করে দিলে আমার খুব ইচ্ছা আমি আমার ছেলেবেলাটায় যদি ফেরত যেতে পারি, যেখানে আমার বাবাকে আমি পেতাম। কারণ আমার বাবা আসলে বেঁচে নেই, উনি চলে গেছেন আমাকে ছেড়ে আজ অনেকগুলো বছর। সো যদি সম্ভব হতো আমি সেখানটায় আবার ফিরে যেতে চাইতাম যেখানে আমার বাবা আছে। আসলে আমরা যারা মেয়েরা আছি আমরা প্রত্যেকেই মানে আমাদের বিয়ের পরে আমরা কিন্তু আমার হাজবেন্ডের মানে যেটা দেখি যে বাবার একটা ছায়া খুঁজি, আর ছেলেরা আমি শুনেছি মায়ের একটা ছায়া খুঁজে। তো মেয়েদের আসলে খুবই মানে কাছের শেয়ার করার গল্পগুলো কিন্তু আমরা বাবার সাথে বেশি করে থাকি। তো খুবই ভালো লাগলো শুনে। আচ্ছা, আরেকটি প্রশ্ন, আপনি যদি নিজের জীবনের একটা সিনেমা বানাতেন নিজের জীবন নিয়ে, নামটা কি হতো? স্পর্শের বাইরে। আর কাকে আপনি কাস্ট করতেন নায়িকা হিসেবে? আচ্ছা, নামটা আমি বলে ফেলেছি যে নামটা হচ্ছে স্পর্শের বাইরে। ওয়াও। হ্যাঁ, তো কাকে কাস্ট করতাম? হ্যাঁ, কোনো অপশন আছে? কোনো অপশন আছে? আপনার ইচ্ছে।
মানে বর্তমানে যারা কাজ করছে তাদের মধ্যে থেকে কাউকে আমার বলতে হ্যাঁ হবে? হ্যাঁ বলেন, বর্তমানকেই বলেন, সমস্যা নেই। আমার চরিত্রে আমি কাকে দিতাম? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এটা খুব কঠিন প্রশ্ন। তা হয়ে গেল, একটু চিন্তা করুন, এটা খুব কঠিন প্রশ্ন যে কাকে দেয়া যায়। আসলে কখনো নিজের চরিত্রে বর্তমানে যেসব আমাদের হিরোইনরা কাজ করছে হুম। ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাদের কাউকে নিয়ে আসলে ভাবে ভেবে দেখিনি। বাট তারপরও যদি আপনার নাটকের ইনস্ট্যান্ট কাউকেও নিতে পারেন। নাটকের কাউকে যদি নিয়ে থাকি হুম। তাহলে আমি তানজিন তিশা আপু, ওনার কথা বলবো, কারণ ওনাকে আমার কাছে মনে হয়েছে যে চ্যালেঞ্জিং ক্যারেক্টারের জন্য শি ইজ পারফেক্ট। আমার ব্যক্তিগতভাবে তাকে খুব পছন্দ। সো ওই জায়গাটা থেকে আমার জীবনের পথ চলা যতটুকু চ্যালেঞ্জ আমার জন্য ছিল, যত কাঠখড় পেরিয়ে আমার এখানে আসতে হয়েছে, আমার কাছে মনে হয় যে শি ইজ পারফেক্ট ফর দিস ক্যারেক্টার। না, তিশা আপুর ফ্যান অনেক আছে, আমি নিজেও আমিও। তিশা আপুকে অনেক লাইক করি। আচ্ছা, আমার নেক্সট প্রশ্ন, মনে করেন হঠাৎ একদিন সকালবেলা উঠে দেখলেন আপনি সুপারস্টার না, একজন সাধারণ স্কুল গোয়িং স্টুডেন্ট, ওকে, তখন কি রিয়াকশন হবে? সাধারণ স্কুল গোয়িং স্টুডেন্ট তো একসময় ছিলাম, সো তার মানে হচ্ছে আমি আবার সেই ছেলেবেলায় ফিরে যাব, সো আই উইল বি হ্যাপি। আমি খুশি হব। তাই না? হ্যাঁ, আপনি তো বলছেন আপনি হ্যাঁ হ্যাঁ, যেতে আমি চান। ফিরে যেতে চাই, সো ওটা হলে কিছুক্ষণ আমি খুবই আগেও হ্যাপি হব। আমরা শুনলাম। আচ্ছা যাক, অ্যান্সারটা কিন্তু খুবই দারুণ ছিল। আচ্ছা, সোশ্যাল মিডিয়ার কোন ট্রেন্ড আপনাকে হাসতে হাসতে কাঁদিয়ে ফেলে? সোশ্যাল মিডিয়া ট্রেন্ড হচ্ছে, আহ, আমি কোনো ব্যক্তি বিশেষের নাম উল্লেখ করব না, কিন্তু কিছু বিষয় আছে যে আমরা দেখছি যে মানে খুব বেশি হচ্ছে ভাইরাল এগুলা, হচ্ছে, হ্যাঁ। খুব বেশি ভাইরাল হচ্ছে, যেগুলো দেখতে আসলে মাঝে মাঝে খুব হাসি পাচ্ছে, মাঝে মাঝে খুব বিরক্ত হচ্ছি। হচ্ছি, right. গতকালই আমি আমার ফেসবুক হ্যাঁ, পেজে আমি একটা পোস্ট দেখেছি। দিয়েছিলাম কতিপয় ব্যক্তিদের নাম দিয়ে, যে জি, তাদের জি। নিয়ে নিউজ করা শেষ হলে হ্যাঁ, আমাদেরকে বলবেন, তারপর আমি একটু আপনার আসবো। এইটা পড়েছি। আচ্ছা, তো এই ব্যাপারটা এবং কান্না চলে আসে এভাবে করে যে আমরা কোন সমাজে বসবাস করছি এটা ভেবে কান্না চলে আসে, যে একটা বিষয় দেখতে দেখতে, একটা অনৈতিক বিষয় দেখতে দেখতে আমরা বিরক্ত হচ্ছি, এবং বিরক্তির একটা পর্যায়ে তখন সমাজের অবক্ষয়ের ব্যাপারটা চিন্তা করে তখন মনে হয় যে আসলে এত স্ট্রাগল আমাদের, এত সংগ্রাম, আমাদের সংস্কৃতি কোন পর্যায়ে চলে গেছে, সমাজ ব্যবস্থা কোথায় চলে গেছে, যে এগুলো দেখছি আমরা হাসছি, এগুলো আমাদের হজম করতে হচ্ছে, না চাইলেও দেখতে হচ্ছে। Right. এটা খুব কষ্টদায়ক আসলে। এই জায়গাগুলো আসলে আমাদেরকে, আপনারা যারা আর্টিস্টরা আছেন, বেশি বেশি প্রচার এবং প্রসার করলে এবং বিভিন্ন রকম টক শোতে যদি আমরা এই টপিক গুলো নিয়ে আসি, তাহলে হুম হুম। হয়তো বা কিছুটা হলে কমবে। এটা আসলে কমানো উচিত। কি বলেন? খুবই দরকার, কমানো উচিত না অ্যাকচুয়ালি। এটা আমার কাছে মনে হয় যেন ব্যাপারটা এতটা ভয়ানক রূপ নিচ্ছে ডে বাই ডে, যে এটা নিয়ে একটা আইন করা উচিত, যে সোশ্যাল মিডিয়াতে আমরা কোন বিষয়টা প্রচার করতে পারবো, আমরা পেজ ওপেন থাকলে যা ইচ্ছা তাই করতে পারবো কিনা, এটার ব্যাপারে বিধিনিষেধ জারি করাটা খুব বেশি জরুরি হয়ে পড়েছে এখন। দারুণ একটা কথা বললেন। আচ্ছা, ডায়েট তো করছেন না? হ্যাঁ একদম, ভয়ানক ভাবে করতে হয় আমাকে এটা। তাই না? হুম, আচ্ছা, কোন খাবারটা দেখলেই আপনি আসলে ডায়েটটা ভুলে যান? বিরিয়ানি। ও মাই গড, এটা তো আমারও ব্যাপার। এটা চিকেন দেখলে বিরিয়ানি ভুলে না যায়। beef না মাটন? এনি নাকি কাইন্ড অফ কাচ্চি? বিরিয়ানি, এনি কাইন্ড অফ বিরিয়ানি, মানে বিরিয়ানি আমি এত বেশি পছন্দ করি যে আচ্ছা। যেটাই হোক না কেন আমি জাস্ট ভুলে যাই যে না, আমি ডায়েটে আছি। এটা হয় না তো? সবাইকে কি বলেন, হ্যাটাও হ্যাটাও বিরিয়ানি হ্যাটাও? হ্যাঁ হ্যাঁ, এরকম বলা হয় যে না আমার সামনে করবা না আর প্লিজ। বাসায়? বাসার ব্যাপারটা তো ওখানে তো লিটারেলি বকাবকি শুরু হয়ে যায় যে আমি ডায়েটে আছি আর এখনই তোমাদের বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। যখন guest আচ্ছা ঠিক আসে আছে, আমি যেদিন বাইরে যাব সেদিন তোমরা করো, ঠিক আর আছে। বিশেষ আয়োজনে, বিশেষ প্রোগ্রামগুলো? বিশেষ আয়োজনের জন্য আগে থেকে একটা প্রস্তুতি থাকে, যে একদিন তো চিট মিল থাকে আমাদের ডায়েটে। আমি যেহেতু ইন্টারমিটেন্ট ফাস্টিংটা করি সব সময়, তো তখন দেখা যায় যে চিন্তা করে যে ওকে অমুক দিন যেহেতু আমার সে গেস্ট আসবে, সেদিন আমাকে একটু বিরিয়ানি খেতেই হবে, তাহলে এই পুরো সপ্তাহ খুব স্ট্রিক্ট একটা ডায়েট করে যাতে ওই দিনটা একটু খেতে পারি। এবং তার মানে সেটা হজম হওয়ার জন্য কিছু বোরহানি টাইপ বা টক দই টাইপ বা লেবু? হ্যাঁ হ্যাঁ, লেবু পানিটা সবসময় খাই। আচ্ছা, ওইটাই জানতে চাচ্ছিলাম। তো দর্শক, আপনারা জেনে গেলেন কিন্তু ওনার টিপস, যে উনি মানে যখনই হেভি খাবার খাবে, রিচ ফুড খান, উনি কিন্তু লেবু পানিটা রাখছেন। এটা কি গরম পানিটা নাকি নরমাল পানি? আচ্ছা, লেবু পানির ব্যাপারে এটা একদম মানে ক্রিস্টাল ক্লিয়ার। অনেকে এটা মানে একটা ভুল করে যে প্রচন্ড গরম পানির ভেতরে লেবু পানিটা দিয়ে ফেলে, পুরোটাই নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো এটা খুব সহনীয়, জাস্ট একদম ওয়ার্ম ওয়াটার যেটাকে বলে কুসুম গরম, ওটার মধ্যে জাস্ট লেবুটা মিক্স করে খাওয়া, এটা অ্যাকচুয়ালি খুব ইফেক্টিভ হয়। আমি সবসময় এটা মেনটেন করি। আচ্ছা, এবার অন্য প্রশ্নে চলে যাচ্ছি। অভিনয় না করলে বা এই জগতে না এলে এখন কি করতেন? দুইটা অপশন, ডাক্তার না নাই?
নায়িকা হ্যাঁ। অভিনয় না করলে নায়িকা অপশনটা কি হলো? মানে অভিনয় না করলে বা এই জগতে না এলে, ধরেন হুম, আপনি হুম। এই জগতেরই না, আচ্ছা, তারপরেও আপনি কি করতেন? নায়িকা হতে চাইতেন নাকি ডাক্তার হতে চাইতেন? এই জগতের যদি একেবারেই আমার পদার্পণ না থাকতো তাহলে ডক্টর হতে চাইতাম। আমি আপনার পেশেন্ট হতাম। আগে থেকে বুক করে রাখলাম আর কি। যদি কখনো হয়ে যায় আবার। এই এখন তো অনেক কিছুই হচ্ছে না, সম্ভব, সেটাই। কিভাবে জানি এই যে স্মৃতিশক্তি ফিরে আসছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মাথায় আঘাত পাচ্ছে, আবার আগে নিয়ে চলে আসছে, মানে অনেক আর কিছু এখন তো হচ্ছে আপনার। শর্টকাট যুগ, তো শর্টকাটে অনেক কিছু হয়ে যায়, হ্যাঁ, তো বলা plastic যায় না, হতেও surgery পারে। করিয়ে অন্য একদিন হ্যাঁ। চলে আসছে, মানে অনেক কিছু হতে পারে আর কি। আচ্ছা, সেলিব্রিটি লাইফে কোন জিনিসটা সবচেয়ে বিরক্তিকর লাগে? সৎ উত্তরটা দিবেন। একদম সদুত্তরটাই দিব। সেটা হচ্ছে যে আমি গানের জায়গা থেকে যদি বলি, হুম, সেটা হচ্ছে যে আমি আজকে আপনার অনুষ্ঠানে এসেছি, আপনি আমাকে খুব ভালোবেসে একটা গান শুনতে চাচ্ছেন, যে আপু একটা গান আমাদেরকে শোনাতে হবে, হুম। সেটা একটা ভিন্ন জিনিস। কিন্তু এই ব্যাপারটা খুব বিরক্তিকর হয় যে পথে ঘাটে কারোর সাথে দেখা হয়ে গেল, অথবা কেউ হয়তো একটা কল করলো, হয়তো সে আমার পরিচিত জন, কল দিয়ে প্রীতি একটা গান শোনাও, এই ব্যাপারটা খুব এটা বিরক্তিকর। আসলে খুব এটা খুব বিরক্তিকর, এবং এমনও হয় যে হয়তো বা আমি একটা রেস্টুরেন্টে আছি, হুম, হয়তো একটা ফ্যামিলি গেট টুগেদার বা ফ্রেন্ডস গেট টুগেদার, সময় হয় না যদিও আসলে এই ব্যাপারগুলো মেনটেন করার, বাট তারপরেও একটু চেষ্টা করি যে মাঝে মাঝে অন্তত বন্ধুদের সাথে একটু দেখা করার। তো দেখা করলাম, আমি একটা রেস্টুরেন্টে হয়তো আছি, এখনকার যুগে তো আসলে আমরা জানি যে রেস্টুরেন্ট ছাড়া দেখা সাক্ষাৎ করার আমাদের সেরকম কোনো জায়গা নেই, লোকেশন নেই। সো ওই রকম একটা ভরপুর রেস্টুরেন্ট যেখানে কিনা প্রচন্ড ক্রাউড, সেরকম একটা জায়গায় যখন একটা অনুরোধ আসে যে প্রীতি খুব ভালো একজন সিঙ্গার, আমাদের বন্ধু, একটা গান শোনা, এই ব্যাপারটা খুব বিরক্তিকর লাগে। তখন ওদেরকে এটা বোঝানো যায় না যে দিস ইজ নট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্লেস ফর সিঙ্গিং। অবশ্যই। সেখানে এত ক্রাউড, হ্যাঁ, আপনার হ্যাঁ। কণ্ঠটা তো, মানে আপনার গানটা ওইভাবে কেউ এই ব্যাপারটা কেউ মানে এটা বোঝানো খুব কঠিন। একজন কঠিন প্রফেশনাল হয়ে যায়। সিঙ্গারের জন্য যেখানে সেখানে গান গেয়ে ফেলানোটা যে খুব বিরক্তিকর, হ্যাঁ। এটা বোঝানো খুব বোঝানো। কঠিন। সেই ব্যাপারটা আমি খুব ফেস করি সবসময়। আচ্ছা, মেকআপের বিষয়ে একটু আসি। হ্যাঁ। মেকআপ নেয়াটা মানে কি হেভি মেকআপ পছন্দ না হালকা, না আপনি আসলে কিভাবে থাকাটা পছন্দ করেন? আমি একমাত্র স্ক্রিনের কাজ ছাড়া, মানে লাইক আজকে আমাদের শুট হচ্ছে, হ্যাঁ, হুম, অথবা আমি হয়তো বা অন লাইভ, যেহেতু স্ক্রিনেই আমার কাজ থাকে সবসময়, সো অন স্ক্রিনের কাজ ছাড়া যারা আমাকে বিহাইন্ড দ্য সিন দেখে বা আমাকে অফ স্ক্রিনে যারা দেখছে, হুম। তারা আমাকে অলওয়েজ একদম নো মেকআপ লুকে দেখে। আমি খুবই লাইট মেকআপ পছন্দ করি, বলা যায় যে আমি মেকআপই পছন্দ করি না, একদম সত্যি কথা বলতে। ন্যাচারাল লুকটা আমার অনেক বেশি পছন্দ। আচ্ছা, সত্যি করে বলুন তো, মেকআপ ছাড়া নিজেকে কখনো চিনতে কষ্ট হয়? একদমই না, ও, same একদমই না, একদমই না। হ্যাঁ, আমি এরকম মেকআপ করিই না যে আমাকে দেখতেছি আমি নিজে নিজেকে চিনতে পারছি না। হয় অ্যাকচুয়ালি এরকম অনেক মেকআপ আমরা দেখি এখন, মেকআপ মানেই হচ্ছে অ্যাকচুয়ালি মেকআপ অর মেক ওভার শব্দটার না আমরা মিনিংটাই অন্যরকম করে ফেলেছি। হ্যাঁ, যে মেক ওভার মিনস যে আমার একটা কমপ্লিট একটা সৌন্দর্য, যে হ্যাঁ আমার যদি কোথাও কোনো ল্যাকিংস থাকে, কোথাও কোনো স্পট থাকে, সেটা একটু ঢেকে দেয়া, একটা সুন্দর একটা লুক ক্রিয়েট করা। বাট সেটাকে আমরা এখন বানিয়ে ফেলেছি এরকম যে আমি প্রীতি হয়ে যাচ্ছি হচ্ছে স্মৃতি, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে মেকআপের পরে, হ্যাঁ। যে ব্যাপারটা আমার একদমই মানে পছন্দ না। অনেক সময় কিন্তু হয় যে আমরা ফেসবুকে যাদের সাথে অ্যাড আছে, হ্যাঁ, হ্যাঁ। প্রোফাইল পিকচারে যাদেরকে দেখছি, যদি আমাদের মানে অফলাইনে তাদের সাথে দেখা হয়, আমরা কিন্তু চিনতে পারি না, রাইট? হ্যাঁ, হ্যাঁ। তখন খুবই মানে odd লাগে। ব্যাপারটা খুবই অকওয়ার্ড লাগে যে ও আচ্ছা আপনি প্রীতি, যদি এরকম হয় তখন তো ব্যাপারটা অপমানজনক, যে আচ্ছা আমাকে চিনতে পারছে না। এমনই হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে, হ্যাঁ। প্রতিনিয়ত হচ্ছে। এটা হচ্ছে, মানে এটা থেকে বেরিয়ে আসার উপায়টা কি বলুন তো? আমার মনে হয় আমাদের যে মেকআপ ইন্ডাস্ট্রি, তাদেরকে একটু আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর দিকে একটু নজর দেওয়া উচিত। হ্যাঁ, যে আমাদের পার্শ্ববর্তী দেশ যেখানে কিনা মেকআপটাকে এত সমৃদ্ধ করা হয়েছে, তারাও কিন্তু মেকআপ নিচ্ছে, কিন্তু তাদের কিন্তু চেহারার পরিবর্তন হচ্ছে না। ন্যাচারাল লুক, খুব ন্যাচারাল লুক, অনেক বড় বড় হলিউড বলিউড স্টাররা মেকআপ নিচ্ছে, মুভি হচ্ছে, কোটি টাকা বাজেটের মুভি হচ্ছে, কিন্তু কোথাও দেখে আমার মনে হচ্ছে না যে না এখানে মেকআপটা বেশি হয়ে গেছে। হ্যাঁ, আমার মানে আই মেকআপ অতিরিক্ত গর্জিয়াস হয়ে যাচ্ছে। ইভেন আমরা ব্রাইডাল মেকআপ গুলো যে এখন বাংলাদেশে করছি, সেটাও ন্যাচারাল হচ্ছে না। বিয়ের মানে বউ দেখার পরে যখন বউ মেকআপটা ধুয়ে আসছে শ্বশুর বাড়ির মানুষের সামনে, তখন ও আছে এটা বউ, এরকম একটা
অভিব্যক্তি প্রকাশ পায়, তো ব্যাপারটা খুব কিন্তু বিরক্তিকর। আসলে এটা সো এই জন্য ভালো কিছু হচ্ছে না। একদমই না। এই জন্য আমার কাছে মনে হয় যে আমাদের মেকআপ ইন্ডাস্ট্রিটা, যারা আমাদের মেকআপ আর্টিস্টরা আছেন সসম্মানিত, তাদের আসলে এই ব্যাপারটাতে একটু আমাদের পার্শ্ববর্তী দেশগুলো থেকে নজর দিয়ে একটু শিক্ষা নেওয়া উচিত যে কিভাবে একটা ন্যাচারাল মেকআপ করা যায়। মেকআপ মানে আমাকে সুন্দর লাগবে, আমাকে পারফেক্ট লাগবে, বাট দ্যাট ডাজন্ট মিন যে আমাকে অন্য কারো মতো লাগবে দেখতে। আসলে প্রতিনিয়তই কিন্তু আপডেট হচ্ছে সবকিছু। এই জায়গাটা এটা তো আপডেট খুব করা বেশি। উচিত। হ্যাঁ হ্যাঁ তো আমাদেরও মানে বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরকেও চলতে হবে যে হুম, হুম, আসলে হুম। পাশের দেশ কি করছে বা সামনে কি হচ্ছে, কি ট্রেন্ড চলছে, সেই হুম, হুম, বিষয়গুলো হুম, হুম। যদি আমাদের মেকআপ আর্টিস্টরা একটু খেয়াল করে তাহলে একদম। এই বিষয়টা কিন্তু হ্যাঁ, সহজ হ্যাঁ। হয়ে যায়। মানে আমাদের মেকআপ আর্টিস্টরা যথেষ্ট কিন্তু তারা দক্ষতা সম্পন্ন, অবশ্যই। অনেক চমৎকার মেকআপ তারা করছে, কিন্তু এই ব্যাপারটা জাস্ট ভুলে যায় যে আমরা চেহারাটা পাল্টে ফেলছি। হ্যাঁ, এটা পাল্টানো হ্যাঁ, যায়। হ্যাঁ। তার নিজস্বতা তো রাখতে হবে। এক্স্যাক্টলি, মানে স্কিনটা হয়তো বা শ্যামলা, সেটাকে অনেক সাদা বানিয়ে ফেলছে। ওটা মানে ন্যাচারাল রাখা যাচ্ছে উচিত, না। সিমিলারিটি রাখা হ্যাঁ, উচিত, যে আমি কোনটা আমার মতোই যেন থাকে। হ্যাঁ, That's it. কতবার গোপনে নিজের নাম গুগলে সার্চ করেছেন? সত্যি কথা বলুন। একবারও না, একদম সত্যি কথা Really? বলছি। কখনোই আমি গুগলে নিজের নাম সার্চ করিনি, নেভার। কখনো মনেই হয়নি যে আমি এত স্পেশাল কিছু হয়েছি যে আমার নাম গুগলে সার্চ করা উচিত। তাই নাকি আপনি সময়ই পাননি এত ব্যস্ততার মাঝে? কখনো এটা মাথায় আসেনি, আসলে- কখনো নিজেকে এত বিশেষ কিছু মনেই হয়নি। আমি সবসময় নিজেকে খুব সাধারণ একজন মানুষ মনে করি। এই জন্যই তো আজ আপনি অসাধারণ থ্যাংক ইউ সো আমাদের মাচ। কাছে। দোয়া করবেন সবসময়, অবশ্যই, এবং আরো থাকবেন, অসাধারণতা আরো আমরা দেখতে পারবো। কারণ ইনশাআল্লাহ। আপনার যে চিন্তা ভাবনা, চিন্তা শক্তি, এটা অনেক মানে হাই। থ্যাংক ইউ আপু। যেন এরকমই শিল্পীদের আসলে মন মানসিকতা এ ধরনেরই হওয়া উচিত। মানে ভাইরাল হবার নেশায় নিজেকে বিলিয়ে না দিয়ে বরঞ্চ টেকসই হবার নেশায় থাকা উচিত। হুম 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 sure. আচ্ছা, যদি আপনার লাইফে ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকতো, কি গান বাজাতো যখন আপনি রেগে যান? এটা তো খুবই ফানি একটা কোয়েশ্চেন। বললাম না, গান তো থাকবে। আমি নিজেই তো খুব রেগে হাসছি। গিয়েছে, কিন্তু এমন একটা গান বাজলো যে মানে এটা আপনার মনটা ভালো হয়ে গেল, রাগটা কন্ট্রোল। আচ্ছা, এখানেও আমার মনে হয় যে আমার সেই চিরাচরিত আমার ভালোবাসার জায়গায় ব্যান্ড সং। হ্যাঁ, অন্য কেউ হলে হয়তো বা বলতো যে একটা ব্যাকগ্রাউন্ড একটা হিন্দি গান বা পুরোনো দিনের বাংলা গান, এই হ্যাঁ। টাইপের কিছু হয়তো বলতো, কিন্তু আমার আসলে ব্যান্ড সংটা একদম আমার মনে হয় ব্লাডের সাথে মিশে আছে। আমি এত বেশি ভালোবাসি এই জায়গাটাকে। তো এখানে আমার মনে হয় যে আমাদের শাফিন স্যারের যে কোনো একটা গান, নিঃস্ব, ফিরিয়ে দাও, এই ধরনের কোন একটা গান, মানে আমি গানগুলো এত বেশি ভালোবাসি এটা কখনো যে হারিয়ে এনি মোমেন্টে আমাকে ওই গানটা ছেড়ে দিলে আমি ঠান্ডা হয়ে যাবো। তাই না? দর্শক, আমরা কিন্তু প্রীতি স্পর্শের মানে যে অনুভূতির বিষয়টা বুঝে গিয়েছি। মনে রাখবেন, আপু থেকে গেলে অবশ্যই এই ধরনের গান একটু বাজাতে হবে, নিঃস্ব, ফিরিয়ে দাও, এই টাইপের। সো থ্যাংক ইউ আপু ইনফরমেশনের জন্য, এবং আপনি কিন্তু পুরো দেশ, পুরো ওয়ার্ল্ড জেনে গেল বিষয়টা। আচ্ছা, সবচেয়ে আজব গুজব যে আপনি নিজের সম্পর্কে শুনেছেন, আজব গুজব। নিজের সম্পর্কে শুনেছি। আচ্ছা, আমি একবার কোথায় যেন শুনেছিলাম যে আমার বিয়ে হয়েছে অনেক আগে এবং আমার বেবিও আছে, দুইটা বেবি আছে, আমার দুইটা বেবি আছে, এরকম শুনেছিলাম। কিন্তু আপনি জানেন না? না, আমি জানি না আসলে, আমি জানি না, আমার ফ্যামিলি জানে না, আমার মাও জানে না, কেউ জানে না, বাট শুনেছিলাম। ও মাই গড। দর্শক কি বলবে, এ ধরনের গুজব আজবই আসলে, তাই না? একদম পুরোপুরি। হ্যাঁ, এইবার হচ্ছে আমরা এক কথায় উত্তরে চলে যাচ্ছি। আসলে গুজব আজব মানে আজবই হয় গুজব, একদম একদম, হ্যাঁ। সেটাই। সিনেমা না সোশ্যাল মিডিয়া? সিনেমা। চা না কফি? কফি। বিছানা না বেঞ্চ? বেঞ্চ। বিছানা। আচ্ছা, এরপর বউ না বর? প্রশ্নটা খুব আজব। বউ নাকি বর, যেহেতু আমি ফিমেল সো বউই হবে। আচ্ছা, বউ। আচ্ছা, ফ্যান না হেটার? ফ্যান্স। তাই না? ফ্যান্স পছন্দ তো অবশ্যই, হেটারদের কে পছন্দ কে করে? পছন্দ করে? তবে হেটার্সরা না পছন্দ না করলেও হেটার্সরা থাকবেই। থাকবে, কিন্তু হেটার্স না থাকতেও কিন্তু জীবনে মজা নেই। না না, একদমই না। এগুলো তাহলে কে বলবে? হুম আপনাকে হুম হুম শুনতে হুম, হবে না? সেটাই। তো হেটার্সদেরও অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই অবশ্যই, হ্যাঁ হ্যাঁ, আমিও দেই। হেটার্সদের জন্য হেটার্স এর উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আপনারা আছেন দেখেই আমি নিজেকে শুধরানোর চেষ্টা করি।
আপনারা আরো বেশি বেশি করে আমাকে হেট করেন, কোনো সমস্যা নাই। আমি আরো বেশি অনুপ্রাণিত হব। আর ফ্যান আমি বলেছি এই কারণেই যে ফ্যান হচ্ছে আমাদের অবশ্যই অনুপ্রেরণা, আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। স্পেশালি আমার যারা ফ্যান, আমার এরকম অনেক ফ্যান আছে যে আজকে থেকে অনেক বছর আগে থেকে ধরেন হয়তো বা 2012-13 সাল থেকে তারা আমাকে ফলো করছে, and still they are following me, হ্যাঁ, এবং রেগুলার, মানে দে আর মাই ডাই হার্ড ফ্যান আলহামদুলিল্লাহ। প্রবাসী অনেক ফ্যান আছে, এরকম হয় যে আমার 2-3 দিন হয়তো আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ নেই, আমাকে নক দিয়ে প্রীতি আপু কি ঠিক আছে, আমার পেজে নক দিয়ে প্রীতি স্পর্শ আপুর কি কোনো প্রবলেম হচ্ছে, আপুর কোনো গান কেন দেখছি না। তো এটা আসলে তারা আমার জন্য অনেক বড় একটা অনুপ্রেরণা। আর হেটার্সরা তো থাকবেই, হ্যাঁ, তাদেরকে যদি জীবনে চলবে না সেটাই। সো দুটোই আসলে ইম্পর্টেন্ট। আচ্ছা, ঘুরতে যাওয়া না বাসায় থাকা? ঘুরতে যাওয়া। লুক না ট্যালেন্ট? অবশ্যই ট্যালেন্ট, অবশ্যই। লুক ক্রিয়েট করে নেওয়া যায়, এই যে বললাম কিছুক্ষণ আগে মেকআপ নিয়ে গল্প করছিলাম, সো মেকআপ দিয়ে একটা লুক ক্রিয়েট করে নেওয়া যায়, কিন্তু ট্যালেন্টটা আসলে ক্রিয়েট করা যায় না, এটা সম্পূর্ণ গড গিফটেড এবং নিজের চেষ্টা। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু এখন আমার না খুব গান শুনতে ইচ্ছে করছে। অবশ্যই শোনাবো। দর্শক আপনাদেরও নিশ্চয়ই ইচ্ছা করছে যে প্রীতি আপুর সুকণ্ঠ থেকে একটি গান আমরা শুনি। অবশ্যই। আমি আমাদের শ্রদ্ধেয় আয়ুব বাচ্চু স্যার, যেহেতু ব্যান্ড আমার একদম রক্তে মিশে আছে, সো আয়ুব বাচ্চু স্যারের এই গানটা ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি, হাসতে দেখো গাইতে দেখো। এবং হ্যাঁ, এবং এই গানটা আমি ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে একটা স্লো ভার্সনে কমার্শিয়াল কভার করেছিলাম, যেটা আমি প্রথম করেছি, অ্যান্ড ফিমেল কভার। এটা 2019-এ করেছি আমি। হ্যাঁ, গানটা তখন খুব এটা একটা AB24 একটা চ্যানেল, ওটা ওখানে পাবলিশ হয়েছে। তো গানটা একেবারে ডিফারেন্ট, কারণ হাসতে দেখো এমন একটা গান যেটা যে কেউ গায়, সবাই কভার করেছে, যারা যারা গাইতে পারে, যারা পারে না, যারা শখের সিঙ্গার, প্রফেশনাল সিঙ্গার, এভরিবডি ডু দ্যাট। কিন্তু আমার স্বপ্ন ছিল যে আমি এই গানটা একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে করব, যেটা অন্য কেউ এখন পর্যন্ত করেনি। তো সেটা আমি করেছিলাম আলহামদুলিল্লাহ। একদম ওই সময় গানটা খুব জনপ্রিয়তা পায়, একদম স্লো একটা ভার্সন গান। হাসতে দেখো কিন্তু একটা ফার্স্ট বিটার গান, তো ওটাকে আমি একদম স্লো একটা ভার্সনে করেছিলাম, সেটা আমি একটু শোনানোর চেষ্টা করি। শুনতে চাই। হাসতে দেখো গাইতে দেখো অনেক কথাই মুখর আমায় দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা, বোঝে না কেউ তো চিনল না, খোঁজে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ চিনল না, এই আমাকে। লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা, এই আমাকে। থ্যাংক ইউ। ওয়াও, দারুণ দারুণ, খুবই সুন্দর। আসলে এই গানগুলো না কখনো মানে হারিয়ে যাবে না, কখনো মারা যাবে না। একদমই না, মানে যখনই গাওয়া হয় মনে হয় যে সেই আগেরই অনুভূতি, একদম সারা জীবন বেঁচে থাকার মতো গান। আয়ুব বাচ্চু স্যার নেই, কিন্তু গানটা রয়ে গেছে এবং থাকবে সারা জীবন। এই গানের মাধ্যমে কিন্তু উনি আমাদের মাঝে বেঁচে একদম। এই যে আজকে আমি ওনাকে স্মরণ করলাম এই গানটা দিয়ে। আপনার কণ্ঠে কিন্তু চমৎকার ছিল, মানে এত বেশি আমি মানে আপনার গানে ভাসছিলাম যে আমি নিজেই গাচ্ছিলাম। হ্যাঁ, আমার খুব ভালো লাগছিল এই ব্যাপারটা যে আপু আমার সাথে গুনগুন করে গাইছে। আমার খুব ভালো লাগছিল। অনেক ধন্যবাদ আপু, আপনি আপনার ব্যস্ত সময় থেকে সময় বের করে আমাদের এই আয়োজনে এসেছেন। থ্যাংক ইউ। আপনার জীবন, আপনার সংগ্রাম আর আপনার সুন্দর স্বপ্নগুলো সত্যি আজ আমাদের হৃদয় ছুঁয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো আপনাদের সাথে। আসলে ব্যস্ত জীবনে কিন্তু কিছু সময় নিজের জন্য বের করতে হয়, তো এই যে যখন এভাবে এসে কোথাও জীবনের গল্প বলি এবং সেটা আপনার মতো কারোর সাথে যে আমার খুব আপন, তখন আসলে ব্যাপারটা খুব আনন্দদায়ক হয় এবং এটা আমার কাছে মনে হয় যে এই সময়টা নিজের জন্য ভালো লাগার একটা সময়। অনেক ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ টক উইথ নাহারে আসার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং প্রাণঢালা ভালোবাসা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং টক উইথ নাহারের ফুল টিমকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। থ্যাংক ইউ। দর্শক, আমরা আজ অনুষ্ঠান এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে ছিলাম আমি হাসিনা আনসার নাহার।
আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আগামী বুধ ও বৃহস্পতিবার বিকেল 4টায়। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে। আল্লাহ হাফেজ।